নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ৩২,০০০ চাকরি করছেন এমন প্রাথমিক শিক্ষক যাদের চাকরি চলে গিয়েছিল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির রায়, শেষ পর্যন্ত সেটা স্টে হয়ে রয়েছে এবং সেটা হাইকোর্টে জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে শুনানি চলছে। এই শুনানির পর্যায়ে ক্রমাগত যে লাইভ স্ট্রিমিংটা দেখা যাচ্ছে, আমরা চেষ্টা করছিলাম সেই লাইভ স্ট্রিমিংটা ফলো করতে। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তার সওয়াল, প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সওয়াল, গতকাল সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য মিত্র তাঁর সওয়ালটাও আমরা শুনলাম জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। এবং তারপর এখন একাধিক শুনানি বাকি আছে। প্রথম দিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী বলেছেন, তারপর পরবর্তীকালে শিক্ষকরা যারা অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করেছেন তাঁদের আইনজীবীরা সওয়াল করেছেন জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। কোন দিকে যেতে পারে রায়টা, আজকের এই প্রতিবেদন সেই নিয়ে আমি আলোচনায় এলাম। দেখুন, প্রথমত একটা কথা পরিষ্কার করে বলে রাখা দরকার, যারা যোগ্য তাদের চাকরি থাক, যারা অযোগ্য তাদের চাকরি যাক। এটা বেসিক ফর্মুলা হওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। যদিও আদালত তো সেভাবে চলবে না, আদালত আইন মোতাবেক চলবে। কিভাবে চলতে পারে আমি একটু ছোট্ট করে একটা উল্লেখ করে দিই আপনাদের। এইখানে গতকাল যখন মহামান্য বিচারপতি জাস্টিস তপব্রত চক্রবর্তী বেঞ্চে শুনানি হচ্ছিল, সেই সময় ডিভিশন বেঞ্চের বিচারপতিরা যে বক্তব্যটা বলেন, আমি 3টে পয়েন্ট আপনাদের কাছে খুব স্পেসিফিক উল্লেখ করছি। প্রথমত যেটা বলেছে যে কে সুবিধা পেয়েছে কে পায়নি আর তা দেখব না, দুর্নীতি দেখলে পদক্ষেপ করব। কে সুবিধে পেয়েছে কে পায়নি সেটা দেখব না, দুর্নীতি দেখলে পদক্ষেপ করব, এক। দ্বিতীয়ত যেটা জাস্টিস তপব্রত চক্রবর্তী বলেছেন, দুর্নীতি হতে দেখলে বিচারপতি কি চোখ বুজে থাকবেন? করাপশন হলে কি বিচারপতি চোখ বুজে থাকবে না? 3 নম্বর পয়েন্টটাও খুব ইন্টারেস্টিং। বলেছেন টেট এবং নিয়োগ দুই একে অপরের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ 2014 সালে টেট, তার ভিত্তিতে 2016 সালে নিয়োগ। বলতে টেট এবং এই নিয়োগ, এই দুটো, টেট এবং নিয়োগ দুই একে অন্যের সঙ্গে সম্পর্কিত। এই 3টে অবজারভেশন আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এই 3টে মানে দেখলে পরিষ্কারভাবে বোঝা যায় যে কোন দিকে যেতে চলেছে এই আইনি প্রক্রিয়াটা এবং আদালতের এই সওয়াল পর্বটা কোন দিকে চলছে। দেখুন, বিচারের রায় কী হবে সেটা অনেক টেকনিক্যাল ব্যাপার, আমি সেদিকে যাব না। সেদিকে আমি আইনজীবী ফিরদৌস শামীমের কিছু মতামত নিয়েছি, টেকনিক্যাল ব্যাপারগুলো বোঝার চেষ্টা করছিলাম। আমি প্রতিদিন প্র্যাকটিক্যালি ফলো করছি। লাইভ স্ট্রিমিং যেহেতু হচ্ছে, যেভাবে লাইভ স্ট্রিমিংটা হচ্ছে তাতে খুব ধৈর্য সহকারে আমার কিছু অবজারভেশন আমি আপনাদের কাছে বলি। খুব ধৈর্য সহকারে জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চ কিন্তু শুনছে। সম্ভবত আমি যদি ভুল না বলি, জাস্টিস সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ্য মিত্র 2 দিন সম্ভবত বলার বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। পরবর্তী তারিখ হচ্ছে 7 জুলাই এবং সেদিনকে আরেকজন সিনিয়র অ্যাডভোকেট, তিনি হচ্ছেন জয়ন্ত মিত্র, তিনি সওয়াল করবেন এই চলে যাওয়া চাকরি, যাদের চাকরি চলে গেছে কিন্তু এখনও স্টে অর্ডারে ঠিক আছে, ওই 32,000 শিক্ষক, তারাই মামলাটা লড়ছেন। তারা নিজেরা লড়ছেন না, সরকার তাদের হয়ে লড়ে দিচ্ছে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। এটা নিয়ে ডিবেট থাকতে পারে, অনেকে অনেক রকম মন্তব্য করছেন, আমি তাতে যাচ্ছি না। আমি ধরে নিচ্ছি যে শিক্ষকরাই অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করেছেন, তাদের হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়েছেন, তাদের হয়ে অনিন্দ্য মিত্র লড়েছেন। তাদের হয়ে সামনের দিন সোমবার সম্ভবত আইনি লড়াইটা লড়বেন সিনিয়র অ্যাডভোকেট অশোক ব্যানার্জি। এবং তারপর সিরিয়ালি আমার কাছে আমি যা খবর সংগ্রহ করেছি, এরপরে জয়ন্ত মিত্র তার সওয়াল করবেন এবং তারপর প্রতীক ধর সিনিয়র অ্যাডভোকেট তিনি সওয়াল করবেন। অর্থাৎ এই তরফে যাদের চাকরি চলে গেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ, সম্ভবত প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে আইনি সওয়াল করেছেন অ্যাডভোকেট জেনারেল অশোক কিশোর দত্ত, তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের হয়ে, তারপর অনিন্দ্য মিত্র শিক্ষকদের হয়ে, তারপর শিক্ষকদের হয়ে জয়ন্ত মিত্র, অশোক বন্দ্যোপাধ্যায়, প্রতীক ধর, এরা সওয়াল করবেন। যেটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে যে এত ঘন ঘন শুনানি কিন্তু চট করে এইসব এতে হয় না, কিন্তু এটা আমার কাছে খুব মনে হয়েছে গুরুত্বপূর্ণ। এই ডিভিশন বেঞ্চ যথাযথ গুরুত্ব দিয়ে এই পার্টিকুলার ম্যাটারটা দেখছে, যেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখেছি ডেটের পর ডেট, 1 মাস বাদে 2 মাস বাদে ডেট পড়ে, এখানে কিন্তু খুব দ্রুত ডেট পড়ছে। ধরুন গতকাল শুনানি হয়েছে, তার 5 দিনের মধ্যে সোমবার দিন আবার শুনানির ডেট রয়েছে এবং মহামান্য বিচারপতিদের তরফ থেকে বলা হচ্ছে প্রিসাইজলি বলুন, মানে তারা চান স্বাভাবিক সেটাই রিপিটেশন অফ সেম পয়েন্টস যাতে না হয়। এবার আর্গুমেন্টের যে পয়েন্টটা, সেই পয়েন্টের দিকে আমি আমার নিজস্ব অবজারভেশন আমি খেয়াল করছিলাম। মহামান্য বিচারপতিদের সামনে সিনিয়র অ্যাডভোকেট সম্মানীয় অনিন্দ্য মিত্র সওয়াল করছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাজ ইউজুয়াল তার খুব হাই স্কেলে সওয়াল করেন, সেটা দেখতে শুনতে ভালো লাগে, কিন্তু জিসটা কী
আমি এই জায়গাটা ঢোকার চেষ্টা করছিলাম যে 32,000-এর চাকরি বাঁচবে না শেষ পর্যন্ত 32,000-এর চাকরি চলে যাবে। আমি একটা ফলো করছিলাম, আমি 5টা পয়েন্ট আপনাদের কাছে বলবো। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, দেখুন এজেন্সিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশে কে অ্যাপয়েন্ট করেছিল, কিসের ভিত্তিতে অ্যাপয়েন্ট করা হয়েছিল, এই প্রশ্নের উত্তর কিন্তু এখনও অধরা। এই এক্সট্রা যে নিয়োগটা হয়েছিল, অর্থাৎ যা লিস্ট তার বাইরে যে নিয়োগটা হয়েছিল, তার কি জাস্টিফিকেশন, উত্তর কিন্তু নেই, আমি অন্তত উত্তর পাইনি। রিজার্ভেশন রোস্টার যে ফলো করা হয়নি, অর্থাৎ SC ST OBC এইসব জেনারেল কাস্ট, এই যে রিজার্ভেশন রোস্টার থাকে, যেটা এক নিয়ম আছে, বিধি আছে, সেটা ফলো করায়নি, সেটার কোনো যুক্তি, যথাযথ উত্তর কিন্তু আমি এখনও পর্যন্ত পাইনি, অন্তত এই আইনি সওয়ালগুলো শুনতে গিয়ে। আমার যেগুলো মনে হয়েছে আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্যানেল এক্সপায়ারির পর যে রিক্রুটমেন্টগুলো হয়েছে তার কি উত্তর আমি জানি না। তারপর ধরুন প্যারা টিচারদের যে রিক্রুটমেন্ট হয়েছে, এর মধ্যে তাদের ভগ্নাংশে কোনো নম্বর দেওয়ার স্কোপ নেই নিয়ম অনুযায়ী, কিন্তু সেখানে দেওয়া হয়েছে, এটা ইতিমধ্যে কোর্টে প্লেসড হয়েছে, তারও কোনো উত্তর নেই। যে টেকনিক্যাল আইনগত দিক থেকে জাস্টিস অনিন্দ্য মিত্র একটা, জাস্টিস নয় মাফ করবেন, আইনজীবী অনিন্দ্য মিত্র একটা সওয়ালে বলছিলেন, দেখলাম যে পরিষ্কারভাবে বলছেন, হলফনামা ছাড়া জমা দেওয়া তথ্যের ভিত্তিতে বিচারপতি রায় দিয়েছিলেন। অর্থাৎ হলফনামা ছিল না, কিন্তু তার তথ্যের ভিত্তিতে রায়টা দিয়েছিলেন মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এটা বলছেন আইনজীবী অনিন্দ্য মিত্র উল্লেখ করলেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অনিন্দ্য মিত্র উল্লেখ করেছেন, সেটা হচ্ছে একজনের দুর্নীতির সাজা অন্যজন কেন পাবেন, একজনের দুর্নীতির সাজা অন্যজন কেন পাবেন। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আমি এটা ছোট্ট করে একটা ব্যাখ্যা আপনাদের কাছে দিই, যে ঠিকই তো প্রাথমিক শিক্ষা পর্ষদ মানিক ভট্টাচার্যরা অপরাধ করেছে, তো তারা অন্যায় করেছে, তারা জালিয়াতি করেছে, তারা টাকা তুলেছে, তারা বেশ কিছু লোককে ঢুকিয়েছে, কিন্তু যারা অসংখ্য চাকরি পাননি, ধরুন আমি যতটুকু মনে করতে পারছি 2023 সালের ঘটনাটা আমি যতটুকু মনে করার চেষ্টা করছি, যে 2023 সালে, 2023 না মাফ করবেন, সব মিলিয়ে এই কতজন পরীক্ষা দিয়েছিল, টেট পরীক্ষা কতজন দিয়েছিল, 22 না 23 লক্ষ পরীক্ষার্থী 2014 সালের টেট পরীক্ষাটা দিয়েছিলেন। তো তার মধ্যে হিসেব করে দেখা যাচ্ছে যে 1.5 লক্ষ কোয়ালিফাই করেছিল আনুমানিক, আমি যদি ভুল না বলি সংশোধন করে নেব পরবর্তীকালে যদি ভুলও বলি, তো 1.5 লক্ষ ছেলেমেয়ে কোয়ালিফাই করেছিল। এই 1.5 লক্ষর মধ্যে আলটিমেটলি কতজন চাকরিটা পেয়েছে, এই 1.5 লক্ষর মধ্যে চাকরিটা যেটা পেয়েছেন আলটিমেটলি 42,000 সামথিং, যার মধ্যে 32,000-এর চাকরি চলে গেছে। স্পেসিফিকলি এদের ব্যাপারে অনিয়মের ব্যাপার আছে বলে করেছে। ফলত আলটিমেটলি এই এন্টায়ার পর্বটায় এই 32,000 নিয়ে যে প্রশ্নটা উঠছে, সেখানে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট আমার মনে হচ্ছে। এবং মানিক ভট্টাচার্য প্রচুর টাকা তুলেছেন এবং তার জন্য তিনি জেল খেটেছেন, বেশ কিছু এভিডেন্স ডকুমেন্টস সিবিআইয়ের তরফ থেকে তদন্তে কোর্টকে জমা দিয়েছেন। তা নাহলে মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান কখনো জেল খাটতে পারেন না। এতদিন ধরে জেল খেটে সম্প্রতি তিনি জেল থেকে বেরিয়েছেন। কালীঘাটে কাকু সুজয় কৃষ্ণ ভদ্র কিসের জন্য জেল খেটেছেন, যে তার অডিও স্যাম্পল ভয়েস সমস্ত সিবিআই কোর্টে যেগুলো রেফারেন্স করেছে, সেখানেও তো প্রমাণিত বলতে সেখানেও তো এই 32,000 এই 42,000 প্রাথমিক শিক্ষকের রিক্রুটমেন্ট থেকেই তিনি টাকাটা তুলেছেন ভাইপোর অফিসে বসে। ফলত স্বাভাবিকভাবে সুজয় কৃষ্ণ ভদ্র জেলে থেকেছেন, মানিক ভট্টাচার্য জেলে থেকেছেন, তার ডকুমেন্ট সমস্ত কোর্টে জমা পড়েছে। তার মানে দুর্নীতি কোনো একটা জায়গায় মারাত্মকভাবে হয়েছে। কারণ প্রশ্নটা হচ্ছে যে কিছু লোক দুর্নীতি করেছে বলে বাকি লোকের চাকরি যাবে কেন, এই আর্গুমেন্টটা আমি শুনছিলাম বারবার, প্রশ্নটা আসছে। কিন্তু এর মধ্যে থেকে যেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে দুর্নীতিটা হয়েছে সেটাও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যারা শিক্ষকদের চাকরি মানে আইনজীবী সওয়াল করছেন তাদের কথাতে উঠে আসছে, কিন্তু কেন চাকরি যাওয়া উচিত নয় সেইটাকে নিয়ে তারা ডিফেন্স করছেন। সেন্স অফ জাস্টিস, সেন্স অফ ল এর ওপরে ওঠে। গতকাল জাস্টিস আইনজীবী অনিন্দ্য মিত্র বলছিলেন সেন্স অফ জাস্টিস, সেন্স অফ ল এর ওপরে থাকা উচিত, অথবা এফিডেভিট ছাড়া কেন তদন্ত হয়েছে, অথবা অ্যাপটিচিউড টেস্ট বলতে গিয়ে অনিন্দ্য মিত্র খুব ইন্টারেস্টিং একটা টুইস্ট দিচ্ছিলেন, ভালো লাগছিল শুনতে, যে যেখানে এমন অনেক অ্যাডভোকেট আছেন যারা যে অ্যাডভোকেট অ্যাকাডেমিক্যালি খুব ভালো কিন্তু অ্যাডভোকেট হিসেবে খুব ভালো নয়, আবার এমন অ্যাডভোকেটও অনেক জায়গায় থাকেন যে অ্যাকাডেমিক্যালি ভালো নয় কিন্তু তারা সওয়াল খুব ভালো করেন। এই যে রেফারেন্সটা দিচ্ছিলেন, এটা দিচ্ছিলেন এই কারণে যে অ্যাপটিটিউড টেস্টে 10-এ 10 পেয়েছেন, অর্থাৎ জেনারেল ক্যাটেগরিতে নম্বর খুব নিচুতে। এই যে অ্যাপটিটিউড টেস্টে জালিয়াতি, এটার প্রসঙ্গেই উত্তর দিতে গিয়ে অনিন্দ্য মিত্র এটা বলছিলেন। অর্থাৎ
মূল প্রশ্ন যে জালিয়াতির প্রশ্ন, যেখানে রিজার্ভেশন রোস্টারে জালিয়াতি হয়েছে, এজেন্সি কে অ্যাপয়েন্ট করেছে সেখানে জালিয়াতি হয়েছে, এক্সট্রা অ্যাপয়েন্টমেন্ট যেখানে হয়েছে সেখানে জালিয়াতি হয়েছে, প্যানেল এক্সপায়ারির পর যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে জালিয়াতি হয়েছে, প্যারা টিচারদের মধ্যে থেকে যেখানে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে জালিয়াতি হয়েছে, অগন্তি প্রশ্ন যেটা নিয়ে আলটিমেটলি 32,000-এর চাকরি গিয়েছিল, সেই মূল প্রশ্নের উত্তর কিন্তু না পেলাম কিশোর দত্তের কাছ থেকে, না পেলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, না পেলাম অনিন্দ্য মিত্রর কাছ থেকে। সওয়াল করতেই পারেন প্রবীণ আইনজীবী, তারা বিভিন্নভাবে ডজ ড্রিবল করবেন, সেটাই স্বাভাবিক, এক্সপেক্টেড। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আবার সরাসরি ফিরদৌস শামীমের বক্তব্য আপনাদের শোনানোর আগে 3টে পয়েন্টকে আমি খুব নোট করে উল্লেখ করব। তার আগে আমি পরিষ্কার বলি, জাস্টিস তপব্রত চক্রবর্তী বেঞ্চ খুব দ্রুত শুনানি করছেন। আমার নিজের একটা ধারণা যে দুর্গাপুজোর মধ্যেই, পুজোর ছুটির আগেই এই শুনানি শেষ হবে, হয়তো রায়ও বেরিয়ে যাবে। রায় কী হবে আমি সে ব্যাপারে কোনো স্পেকুলেশন করব না, কিন্তু আমার ইচ্ছেতে কী এসে যায়, যারা যোগ্য তাদের চাকরি থাক, যারা জালিয়াতি করে পয়সা দিয়ে তৃণমূল নেতাদের কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিটা যাক। কিন্তু আমার ইচ্ছেটাই তো শেষ কথা নয়, আইনের কথা বলবে, মানে তৃণমূল নেতারা কথায় কথা যে কথাটা বলেন আমি সেটাই তাদের ফিরিয়ে দিচ্ছি, যে আইনের কথা বলবে, আইনের রায় যেটা বেরোবে সেটাই তো শিরোধার্য করতে হবে। কিন্তু কোন দিকে যাবে কিছুটা হিন্টস তো পাওয়া যায় সওয়াল পড়বে। আমি লাইভ স্ট্রিমিংটা নিয়মিত শুনি এবং আপনাদের আপডেট দিতে থাকবো মাঝে মাঝে। আমি যতটুকু বুঝতে পারবো, যে পয়েন্টগুলো নোট করব সেগুলো নিয়ে মাঝে মাঝে বাংলার মনে আপনাদের কাছে ফিরে আসবো। কিন্তু আমি আবারও ফিরদৌস শামীমের বক্তব্য শোনানোর আগে আমি 3টে পয়েন্ট যেটা ডিভিশন বেঞ্চ অবজারভেশনে দিয়েছেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কে সুবিধা পেয়েছে কে পায়নি তা দেখব না, দুর্নীতি করলে হাইকোর্ট পদক্ষেপ করবে। এই ডিটারমিনেশনই তো আদালতের কাছে মানুষের আস্থাটা বাড়ায় আদালতের উপর। দ্বিতীয়ত হচ্ছে দুর্নীতি হতে দেখলে বিচারপতি কি চোখ বুজে থাকবেন? দ্যাট ইজ দ্য মেন থিং, যে বিচারপতিরা তো দুর্নীতি দেখলে চুপ করে থাকবে না, দে উইল অ্যাক্ট। প্রসেসটা জাজমেন্টের ঠিক হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন এরা তুলছেন, কিন্তু প্রসেসগুলোর যে পয়েন্টগুলো সেই পয়েন্টের মধ্যে কেউ ঢুকতে পারছে না, আমি যতটুকু বুঝেছি আমার সীমিত বুদ্ধিতে। 3 নম্বর হচ্ছে টেট এবং নিয়োগ দুই একে অন্যের সঙ্গে সম্পর্কিত। এবার ধরুন যে এমন কিছু হলো যে এন্টায়ার টেটও তদন্তের আওতায় চলে এলো, ভাবতে পারছেন কি বড় মেগা স্ক্যামের দিকে ব্যাপারটা যাবে। আমি জানি না, আমি কোনো স্পেকুলেশনে বিশ্বাস করি না। তদন্তের মানে এই সওয়ালের গতি প্রকৃতি সম্বন্ধে আমার নিজের ছোট্ট বিশ্লেষণ আজকে রাখলাম, আর ফিরদৌস শামীমের বক্তব্য এই পর্বে আপনাদের শোনাব। দেখুন, কে অপরাধী বা কে অপরাধী নয় সেটা তো সময় বলবে, কিন্তু অপরাধী যে বোর্ড এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখন তিনি তো কন্ডাক্ট করেন, বোর্ডই কন্ডাক্ট করেন। এবং একজন অপরাধী, মানে অপরাধী ইন দ্য সেন্স অফ দ্যাট, আমি ওই মানে ক্রিমিনাল অফেন্স হিসেবে বলছি না, আমি আপনি যে সেন্সে জিজ্ঞাসা করলেন ওই সেন্সে বলছি। দেখুন, বোর্ড যিনি আজকে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, আজকে 2025 সাল, আপনি বোর্ডকে জিজ্ঞাসা করুন প্যানেলটা কোথায়। কালকে যদি বিচারপতি বলেন যে প্যানেলটা এনে দিয়ে দাও, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল, আমি বলছি বোর্ডের ক্ষমতা নেই ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল দেওয়ার। আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি, একেবারে রুল মেনে, আইন মেনে যে প্যানেল, সেই প্যানেল প্রকাশ করার ক্ষমতা আজকে পর্যন্ত বোর্ডের নেই। তার কারণ তারা করেনি। আমি কোনো নিজস্ব মানিয়ে কথা বলছি না। বোর্ড আদালতের নির্দেশের পরে একটি লিস্ট বের করেছিল উইথ ব্রেকেজ অফ মার্কস। যেদিন লিস্ট বের করে তার পরের দিন বলেছিল এই লিস্টে ভুল আছে। সেটা 2022 সাল। নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেছে 2017 সালে। 2022 সালে এসে বলছে যে আমার এই লিস্টে ত্রুটি রয়েছে। এখনো ত্রুটিহীন লিস্ট বের করতে পারেনি। বোর্ড নিজেই তো স্বীকার করছে ত্রুটিযুক্ত লিস্ট। আমি যদি বোর্ডের কন্টেনশনটা ঠিক ধরে নিই, বোর্ড নিজেই বলে দিচ্ছে যে তাদের কাছে ত্রুটিযুক্ত লিস্ট রয়েছে। সার্ভাইভ করতে পারে। আমি এখানে একটু থামাচ্ছি, সেটা হচ্ছে যারা চাকরি করছেন তাদের যারা আইনজীবী, তাদের লজিকটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি ভুল করে তার দায় আমার কেন হবে? দেখুন, আপনি যদি, আমি অন্যভাবে নেবেন না, নিশ্চিতভাবে সবাই দায়ী নয়, কিন্তু আপনি যদি মানে কেউ চুরি করছে তারপরে সেই চুরির উপভোক্তা হন, তাহলে খুব স্বাভাবিকভাবেই এই চুরি করার উপভোক্তা হিসেবে ফল ভোগ করতে হবে। দেখুন, এবার বলতে পারেন যে বোর্ড অন্যায় করেছে, বা আগে এসএসসির ক্ষেত্রে এসএসসি অন্যায় করেছে। নিশ্চিতভাবে অন্যায় করেছে বলেই তো, অন্যায় করেছে ধরা পড়েছে বলেই তো এসএসসি চেয়ারম্যান জেলে, ধরা পড়েছিল বলে তো মানিক ভট্টাচার্য জেলে গেছিল। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করছি এক্ষেত্রে দাঁড়িয়ে। কিশোর দত্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত মিত্ররা পরপর সওয়াল করলেন। হ্যাঁ, অনিন্দ্য মিত্র সাহেব করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে, সেটা হচ্ছে এই সওয়ালগুলো দেখে মনে হচ্ছে কি যে মূল কন্টেনশন থেকে, মানে মূল সাবজেক্ট থেকে, মূল লজিক থেকে এরা অন্য জায়গায় ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করছেন?
দেখুন, মামলার শুনানি চলছে, আমি বেশি কথা বলবো না, কিন্তু নিশ্চিতভাবেই বলবো যে নিশ্চিতভাবে তারা তাদের মতো করে, তাদের মক্কেলের পক্ষ থেকে তাদের মতো করে বলবেন, একজন আইনজীবী সেটাই কাজ। বেআইনি হয়েছে সেটা তো স্বীকার করছেন। দেখুন, বেআইনি হয়েছে এটা দিনের আলোর মতো পরিষ্কার। আপনাকে কয়েকটা উদাহরণ দিই। তারা কি তাদের সওয়ালে স্বীকার করেছেন সেটা, যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এটা বেআইনি কিছু কাজ হয়েছে? না, দেখুন, তারা তো তাদের মতো করে বলবেন, আমি ফ্যাক্ট বলি আপনাকে। হ্যাঁ। ফ্যাক্ট হচ্ছে এটাই যে ওই যে বলছেন না যে যে লেখা আছে দুর্নীতি হয়েছে, এটা সাপোর্টেড নয়। ওই আদালতে আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাইবো যে যখন এই প্রিয়াঙ্কা নস্করের রায় হচ্ছে, ওই আদালতের সামনে একাধিক মামলা রয়েছিল। যেমন রয়েছিল সোমেন নন্দী, যেমন রয়েছিল রমেশ মালিক, সেরকম রয়েছিল শান্তু রসিক, একাধিক মামলা, এবং সব ম্যাটারগুলোর কিন্তু সাবজেক্ট ম্যাটার মানে একই প্রায়। কারণ কি, টেট 2014, এই টেট 2014 এটা হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে টেট। টেট থেকেই যারা যারা টেটে কোয়ালিফাইড হয়েছেন তারা 2016 সালে সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছেন। সাধারণভাবে টেটের সাথে সিলেকশন প্রসেসের কোনো সম্পর্ক নেই, কিন্তু এই ক্ষেত্রে সম্পর্ক একটা আছে। কি বলুন তো, এই রাজ্যে টেটও কন্ডাক্ট করায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সিলেকশনও কন্ডাক্ট করায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই একই বডি টেটও কন্ডাক্ট করাচ্ছে, সিলেকশনও কন্ডাক্ট করাচ্ছে। এখন টেটে ফেল করলো, দিয়ে তাকে সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করিয়ে দিয়েছেন। টেটের লিস্টে কোথাও নাম নেই, সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করিয়ে দিয়েছেন। যে যারা যারা নাম এই চাকরি পেলো তাদের অনেকেরই নাম্বার, প্রাপ্ত নাম্বার যারা চাকরি পেলো না তাদের থেকে কম। আপনি বলবেন যে ওই যে লিস্টটা, ওটা তো একেবারেই মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট না। এখনো পর্যন্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট, ক্যাটাগরি ওয়াইজ লিস্ট এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে দেওয়া হয়নি, কোন ডিপিএসসির পক্ষ থেকে। ছেলেমেয়েরা নিজস্ব উদ্যোগে বিভিন্ন ভাবে সেগুলো জোগাড় করেছে, তারা চাইছেন বারবার গুলিয়ে দিতে। দেখুন, এই ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল হওয়া উচিত ছিল, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল ছেলেমেয়েরা নিজস্ব উদ্যোগেই তৈরি করেছে, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ করেছে। অনেকে বলছে রিজার্ভেশন পলিসি। এখানে আপনাকে একটু আমি থামাচ্ছি, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি চেয়ারম্যান ছিলেন মানিক ভট্টাচার্য, প্রেসিডেন্ট, তিনি তো জেলে গিয়েছেন। তো তিনি জেলে গিয়েছিলেন কি এই সংক্রান্ত মামলাতেও? অবভিয়াসলি, মানে 2014 থেকে 2016 সালে সিলেকশন প্রসেস হয়েছে, এবং 2016 সালে সিলেকশন প্রসেসে যে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটা অন্য কেউ বলেনি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিজে আদালতের সামনে বলেছেন, তারা নিজের নথি দিয়ে বলেছেন। তার কারণ আমি আবার একটু মূল বিষয়ে চলে যাচ্ছি। মানিক ভট্টাচার্য কি জেল খেটেছেন এই 32,000 নিয়ে? একদম, মানে 42,949 এবং এই 2016 সালে রিক্রুটমেন্ট সহ কোটি টাকা যে তুলেছেন এই প্রাথমিক শিক্ষার চাকরি থেকেই, তাই তো? এবং শুধু এই যে কালীঘাটের কাকুর কণ্ঠ শুনতে পান না, ওটা কিন্তু সেই সোমেন নন্দীর মামলাতেই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা দেওয়া হয়েছে, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরের মানে নমুনা পাওয়ার জন্য এত কিছু করতে হলো, কণ্ঠস্বর থেকে জানা যায় ওই কোনো এক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টাকা ডিমান্ড করেছেন। সেই সমস্ত বিষয়টা এই সোমেন নন্দীর মামলাতেই, এবং সেই সোমেন নন্দীর মামলা ছিল 2016 সালে রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়, 42,949। সেখানেই ওই যে এই যে রং কোশ্চেন, যে ওই 6 নম্বরের রং কোশ্চেন টেট 2014, সেখান থেকে যারা টেট হয়ে এলো ওই 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেস, যারা ওই রং কোশ্চেন বিষয়টা টেটে ছিল, কিন্তু তারা সিলেক্টেড হয়েছিল কোন সিলেকশনে? 2016 সালের সিলেকশনে, এর থেকে সিলেকশনে ঢুকেছিল। ফলে এইটা অনেকেই গুলিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন যে টেট, সেটা টেট আলাদা সিলেকশন প্রসেস না, টেট হলো মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অনেকেই পাবেন 2016 সালে সিলেকশন প্রসেসে যাদের নাম টেটের লিস্টে নেই কিন্তু চাকরি করছেন। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ ফিরদৌস দা, অনেক ধন্যবাদ ব্যাখ্যা করার জন্য।